আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এক আদেশে এই গেজেট প্রকাশ করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991-এর বিধি 12-6 অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন সহকর্মী ইজাজ শমিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শমিক, প্রস্তুতি কেমন দেখছেন? অতিথি তালিকায় কারা কারা আছেন? অতিথিরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এখন থেকে ঠিক 10 মিনিট আগে প্রথম আমন্ত্রিত অতিথি তারা আসতে শুরু করেছেন এবং তাদের যে আমন্ত্রণপত্র, যে কার্ডটি রয়েছে, কার্ড দেখিয়ে ভিতরে তারা প্রবেশ করতে পারছেন। যদিও এখন থেকে ঠিক 2.5 ঘন্টা পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, অর্থাৎ সন্ধ্যা 7:30টায় মাননীয় নতুন যে নবনির্বাচিত যে রাষ্ট্রপতি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে শপথ পাঠ করানো হবে এবং এই অনুষ্ঠান ঘিরে আজকের যত আয়োজন। এবং আপনি জানেন যে মন্ত্রিপরিষদের যে 4 জন নতুন সদস্য আজকে শপথ নেবেন, তাদের ঘিরে, অর্থাৎ 2টি অনুষ্ঠান ঘিরেই বলা যায় যে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন। এবং সন্ধ্যা 7:30টায় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি আসলে খুব দীর্ঘ কোনো আনুষ্ঠানিকতা নয়। নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তিনি তাকে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর পরই মন্ত্রিপরিষদের জায়গা পাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ মঈন খান, এছাড়া বিজেপির প্রার্থী রয়েছেন শামীম, গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত শামীম কায়সার লিঙ্কন এবং সাচিং প্রু জেরি সংসদ সদস্য। এই 4 জনকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তাদেরকে শপথ পাঠ করাবেন। এবং এই শপথকে ঘিরে আজকে বঙ্গভবনের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, পুরো অনুষ্ঠানটি পরিচালনা করা হবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি মূল অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং মন্ত্রিপরিষদ কার্যালয় থেকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ তালিকায় আমরা দেখতে পাচ্ছি, যদিও বঙ্গভবনের দরবার হলে জায়গা রয়েছে 700 জনের মতো বসার ব্যবস্থা হয় সাধারণত, তবে সেখানে এটিকে বাড়িয়ে 8 শতাধিক করা হয়েছে। এর বাইরে দাওয়াতপত্র পেশ বা আমন্ত্রণ জানানো হয়েছে 12 শতাধিক। সব মিলিয়ে এই তালিকাটা বেশ বড় এবং এই তালিকার মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন ইতিমধ্যে, সেই সকল সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, অর্থাৎ নির্বাচন কমিশন বা প্রধান বিচারপতি থেকে শুরু করে সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শীর্ষ কর্মকর্তারা, এছাড়া বিদেশি অতিথি এবং রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা, এর বাইরে সামরিক বেসামরিক মিলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকবেন। এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলের প্রধান এবং বিরোধী দলের সংসদ সদস্য যারা রয়েছেন তারা থাকবেন। অন্যান্য রাজনৈতিক দলের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবে। সব মিলে যেটি বলা যায় যে আজকের এই শপথ অনুষ্ঠান ঘিরে বেশ হাস্যোজ্জ্বল পরিস্থিতি এবং উৎসবমুখর পরিস্থিতিও বলা যায়। এক অর্থে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও বেশ উৎসাহ রয়েছে এবং মূল বঙ্গভবনে ঢোকার ঠিক বাইরের যে প্রবেশপথ, অর্থাৎ যেখানে আটকে দেওয়া হয়েছে, যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই জায়গায় বিএনপির বেশ কিছু নেতাকর্মীরাও আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলে যে প্রস্তুতি, তাই আশা করা হচ্ছে যে বঙ্গভবনের কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদের কর্মকর্তারা আশা করছেন নির্বিঘ্নে এই অনুষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হবে। শমিক, ধন্যবাদ আপনাকে। বঙ্গভবন থেকে এই পর্যায়ে আমরা যেতে চাই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান ঠাকুরগাঁওয়ে। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাতেমা ছোবরা। ফাতেমা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন আজ সন্ধ্যায়। তার এই রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের পর, নির্বাচিত হওয়ার পর স্থানীয়দের প্রতিক্রিয়া শুনতে চাই আপনার কাছে। মামুন, আমি এখন আছি
ঠাকুরগাঁয়ের জেলা বিএনপি কার্যালয়ের সামনে। হ্যাঁ, এখানে গতকালকেও কিন্তু তিল ধারণের জায়গা ছিল না। নেতাকর্মীদের অসংখ্য ভিড় ছিল, আনন্দ উল্লাস ছিল, এমনকি এখানে মিষ্টি বিতরণ হয়েছে, এখানে পটকা ফুটিয়ে তারা আনন্দ উল্লাস করেছে, আনন্দ মিছিল হয়েছে, এরকম কিন্তু আমরা দেখেছি। তবে আজ ঠাকুরগাঁয়ের চিত্রটা একেবারেই ভিন্ন। আজ কিন্তু ঠাকুরগাঁও অনেকটা শুনশান মানে পরিস্থিতি বিরাজ করছে। এখানে আমি এখন আছি ঠাকুরগাঁয়ের জেলা বিএনপি কার্যালয়ের সামনে, কিন্তু এখানে কিন্তু দলের নেতাকর্মীরা নেই। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়া নিঃসন্দেহে এটা জেলাবাসীর জন্য আনন্দের, তবে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা কিন্তু ঢাকায় গিয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি যে মানুষের ঢাকায় যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই পার্টি অফিসের মধ্যে কিন্তু কেউই নেই। তো জনমানব শূন্য কিছুটা দেখা যাচ্ছে। আর যেহেতু মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই আসনটি শূন্য হচ্ছে। এখানেও কিন্তু একটা অঙ্ক কষাকষি চলছে বিভিন্ন সময়ে, কারণ ঠাকুরগাঁ জেলায় বিভিন্ন বর্ষিয়ান নেতারা রয়েছে। যেহেতু ঠাকুরগাঁ এক আসন শূন্য হয়েছে, সে কারণে কিন্তু তাদের একটা প্রত্যাশাও কাজ করছে। এছাড়াও সাধারণ মানুষ কিন্তু মির্জা ফখরুলের এই রাষ্ট্রপতি হওয়ায় কিন্তু তারা আনন্দ যেমন প্রকাশ করছে, গর্বিত প্রকাশ করছে, তারা গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত, যে কারণে অনেকে সাধুবাদ জানানোর ক্ষেত্রেও কিন্তু ঢাকায় গিয়েছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিএনপি অফিস কিন্তু, জেলা বিএনপি অফিস কিন্তু একেবারেই খালি এবং জনমানব শূন্য। এবং এটা শুধু অফিস নয়, পুরো ঠাকুরগাঁ জেলা জুড়েই কিন্তু একটা অন্যরকমের নিস্তব্ধতা কাজ করছে। তবে প্রত্যেকটা মানুষই কিন্তু গর্ববোধ করছে যে ঠাকুরগাঁ প্রথম রাষ্ট্রপতি পেয়েছে। এটা একটা এই জেলার জন্য গর্বের, এখানকার মানুষের জন্য আনন্দের। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমাতুজ ছোকরা। খবরের পর প্রসঙ্গে যাচ্ছে। কলকাতায় হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আসবে কাল। অপেক্ষায় আছেন নিহতের স্বজনরা। এর মধ্যে নিহত দুই ভারতীয়র মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের পর সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। প্রাথমিক তদন্তে জরুরি বের হওয়ার পথের সমস্যা, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের অভাব এবং কিছু কিছু কক্ষে জানালা না থাকার বিষয়গুলো সামনে এসেছে। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের বিশেষ দল কাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বৈঠক করেছে পুলিশ ও কলকাতার ব্যবসায়ী সমিতি। বৈঠকে ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স রাখা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয় হোটেল মালিকদের। দর্শক, আগুনে নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আগুনে নিহতদের মরদেহ আগামীকাল বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে। এই লাশ হস্তান্তর প্রক্রিয়াটা সম্পর্কে একটু আমাদের ধারণা দিবেন। প্রশ্নটা যদি আরেকবার করতেন মামুন। শুভজিৎ, লাশ হস্তান্তর প্রক্রিয়াটা সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের। দেখুন, এই মুহূর্তে যেটা খবর, যেটা আমি কিছুক্ষণ আগে 30 মিনিট আগে যখন বলছিলাম যে পার্ক স্ট্রিট থানার পুলিশ মূলত বা নিউ মার্কেট থানার পুলিশ এই মৃতদেহ হস্তান্তর করার ক্ষেত্রে যেটা দরকার পড়ে জিডির কপি, সেটা তারা দিচ্ছিলেন না, তারা আটকে রেখেছিলেন না, যে প্রায় 2 দিন হয়ে গেল। আজকে যদি আপনি এই মুহূর্তের খবর শোনেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিডির কপি হস্তান্তর করা হয়ে গিয়েছে এবং তাদের সঙ্গে তাদের পোস্টমর্টেম রিপোর্ট, সরকার একেবারে ডেথ সার্টিফিকেট, যেগুলো মূলত পুলিশের থেকে হস্তান্তরযোগ্য বা হাসপাতাল থেকে হস্তান্তরযোগ্য ডকুমেন্ট, সেগুলো সবই দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই, যেটা জানা যাচ্ছে, অর্থাৎ 30 থেকে 40 মিনিটের মধ্যেই নিহতের পরিবার, যারা স্বজনরা রয়েছে, তারা সেই ডকুমেন্ট নিয়ে হাই কমিশনে আসবেন এবং এখান থেকেই তাদের এনওসির যে দেওয়ার প্রক্রিয়া, সেটা কিন্তু সম্পন্ন করা হবে। হাই কমিশনের ডকুমেন্ট নিয়ে তারা চলে যাবেন এফআরও অফিসে। যদি এফআরও অফিস কিন্তু আজকে বেশি সময় আর কিন্তু খোলা নেই, মেরেগেটার 30 মিনিট, তার মধ্যেই কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। যদিও আমাদের কাছে যেটা খবর, স্পেশাল ভাবে তাদের জন্য কিছুক্ষণ হলেও অফিস খোলা রাখা হবে এবং তাদের যে ডকুমেন্ট, সেটা আজকেই তাদের কাছে হস্তান্তর করে দেবে। মোট কথা, আজকে সন্ধ্যে 7টার মধ্যে টার্গেট নেওয়া হয়েছে এই নিহতদের লাশ হস্তান্তরের জন্য যত প্রয়োজনীয় নথি প্রক্রিয়াকরণের কাজ, সেটা আজকের মধ্যেই সম্পন্ন করা হবে এবং আগামীকাল বেশ সকালের দিকেই হয়তো তাদের এই মৃতদেহ, সেটা হয়তো
পাঁচজনের মৃতদেহ যারা ঢাকা এবং কুষ্টিয়ার বাসিন্দা তাদের বেনাপোল হয়ে, এবং যে বাকি দুজন রয়েছে তাদের মধ্যে একজনের মৃতদেহ যাবে ভোমরা সীমান্ত হয়ে। বাকি একজন রেবতী সরকার, তার মৃতদেহ তার পরিবার চাইছে যে তাদের কলকাতাতেই তাদের যদি মৃতদেহ তারা বুঝে পায় সেক্ষেত্রে তারা কলকাতায় দাহ করতে চেয়েছে। এখনো পর্যন্ত এই মর্মেই তারা ডেপুটি হাইকমিশন অফিসে তাদের যে অনুরোধ সেটা তারা জানিয়েছে। কিন্তু এই ধরনের অনুরোধ রাখার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত এবং বাংলাদেশের দু ক্ষেত্রেরই অনুমতি দরকার পড়ে। সেক্ষেত্রে হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে যে কোনো পরিবার তারা চেয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া ভারতেই তারা সম্পন্ন করতে চায়। যদি বাংলাদেশের তরফ থেকে অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে সেটা সম্পন্ন করা সম্ভব। যদি সেই অনুমতি না আসে সেক্ষেত্রে আগামীকাল সকালে রেবতী সরকারের মরদেহ তাদের পরিজনের সঙ্গে কিন্তু একেবারে ভোমরায় সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে 7 জনের মরদেহ আগামীকাল সকালের মধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো বা এখানে অন্ত্যেষ্টিক্রিয়ার যেটাই কাজ করা হোক না কেন সেটা আগামীকাল সকালের মধ্যেই সম্পন্ন করা হবে। কলকাতার থেকে যদি বেরোনো হয় সেক্ষেত্রে 3 ঘন্টা ন্যূনতম সীমান্তে সময় লাগবে এবং তারপরেই কিন্তু বাংলাদেশে তাদের মরদেহ পৌঁছে যাবে। মামুন। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। নিহতদের মধ্যে 4 জন কুষ্টিয়ার একই পরিবারের, সেখানকার খবর জানাতে চাই আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, নিহতদের স্বজনরা তো লাশের জন্য অপেক্ষা করছে, লাশ গ্রহণে স্থানীয় যে প্রশাসন রয়েছে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? শরীফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মামুন, আপনাকে জানিয়ে রাখি আসলে পরিবার আমি ঠিক কুষ্টিয়া শহরে যে আড়ুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ির সামনে অবস্থান করছি। তারা কিন্তু মরদেহ গ্রহণের, অর্থাৎ কখন মরদেহ তাদের আসবে সেই অপেক্ষায় কিন্তু তারা অপেক্ষার প্রহর গুনছেন। আমরা একটু জানিয়ে রাখি মামুন আপনার মাধ্যমে, আমরা কিছুক্ষণ আগেও আমাদের কলকাতার সহকর্মী শুভজিতের সাথে কথা বলেছি এবং কলকাতার যিনি হাই কমিশনার, উপ হাই কমিশনার ওমর ফারুকের সাথেও কথা হয়েছে। আসলে বিশেষ করে বিকেল 4টার দিকে আমরা যেটি জেনেছি মর্গ থেকে মরদেহ বের করার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছিল, আমরা জেনেছিলাম। কিন্তু নিউ মার্কেট থানার কিছু জিডি সংক্রান্ত একটা জটিলতা তৈরি হওয়ার কারণে সেটি কিন্তু বিলম্বিত হচ্ছে এবং তারপরে যে প্রক্রিয়া এনওসির, অর্থাৎ হাই কমিশনের এনওসি সহ নানা জটিলতার কারণে আজ সেই লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি হচ্ছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছেন দেবাশিস দত্তের বাবা। আমরা একটু যদি মরদেহ কখন আসবে, কি অবস্থা একটু যদি ছোট্ট করে জানান। আমি একটু আগে জানতে পারলাম যে আজকে লাশ চলে আসবে, কিন্তু এখন পর্যন্ত নাকি লাশ এখনো গাড়িতে উঠিনি। এখনো মর্গের ওখানে সমস্ত লোকজন আছে, কাগজপত্র নিয়ে সব রেডি হয়ে আছে, এখনো গাড়িতে উঠিনি। তবে এইটুকু শুনেছি যে আজকে রাতেই ভারত সরকার সে যে অবস্থাতে হোক বাংলাদেশে পাস করে দেবে এবং রাত 8টা পর্যন্ত নাকি বর্ডার খোলা থাকবে। আজকে স্পেশালভাবে বর্ডার খোলা রাখবে এবং আমাদের লাশটা আজকে রাত 8টার ভিতরে সেটা পাস করে দেবে, এইটাই আর। আসলে সাংবাদিক দেবাশিসের বাবা কিন্তু বলছিলেন আজ রাত 8টার মধ্যে বর্ডার অর্থাৎ অতিক্রম করার যে প্রক্রিয়া সেটি কিন্তু করবে ভারতীয় হাই কমিশন। যদিও এমন তথ্যর সাথে আসলে ভারতের যে হাই কমিশন এবং ভারতীয় গণমাধ্যম বিভিন্ন সূত্র বা নিউ মার্কেট থানা সূত্রে আমরা যেটি জেনেছি সেই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, অর্থাৎ মরদেহ বাংলাদেশ অর্থাৎ কুষ্টিয়াতে আসতে হয়তো আগামীকাল দুপুর পেরিয়ে যাবে। একটি তথ্য একটু মামুন আপনার মাধ্যমে আরো জানাতে চাই যে যে 4 জন, যেহেতু দেবাশিস দত্তের স্ত্রী, সন্তান এবং তার শ্বশুর, তারা কিন্তু তাদের যে দাফন প্রক্রিয়া সেটি কিন্তু একটু বিশেষ করে 2 জন মুসলিম রয়েছে, তার দেবাশিস দত্তের স্ত্রী এবং তার শ্বশুর, তাদের ইসলাম ধর্মের যে রীতি সেই রীতি অনুযায়ী তাদের কবরস্থানে দাফন করা হবে। এবং দেবাশিস দত্ত, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস। কাটছেই না গ্যাস সংকট, জ্বলছে না বাসার চুলা, ঘুরছে না অনেক কারখানার চাকাও। সব মিলিয়ে জ্বালানি খাতে তৈরি হয়েছে নাজুক পরিস্থিতি। এ বিষয়ে আরো খবর জানাতে চাই। গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কিন্তু তীব্র আকার ধারণ করছে, অর্থাৎ আমি যে সিএনজি স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সীমান্ত সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশনে কিন্তু এখন থেকে আধা ঘন্টা আগেও গ্যাস দিয়েছে বিভিন্ন যানবাহনে। হঠাৎ করেই কিন্তু গ্যাস
অর্থাৎ যে এই সিএনজি স্টেশনের যে আরএমএস রুম রয়েছে সেই আরএমএস রুমে কিন্তু আমরা একটু আগে দেখেছি সেই যে প্রেসারের মিটার রয়েছে সেই মিটার শূন্যের কোঠায় রয়েছে। ফলে তারা কিন্তু কোনো সিএনজিতেই আর এখন গ্যাস দিতে পারছে না। শুধু যে এই সিএনজি স্টেশন তা নয়, আশেপাশে যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু আমরা একই অবস্থা দেখছি। অন্যদিকে আমরা গতকালও কিন্তু বিভিন্ন শিল্প কারখানাতে গিয়েছি, শিল্প কারখানায় কিন্তু একেবারে গ্যাস সংকট রয়েছে এবং যে তাদের আরএমএস রুম রয়েছে সেখানে কিন্তু জিরো প্রেসার রয়েছে। তো শিল্প মালিকরা উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে বিরাজমান রয়েছে, এই পরিস্থিতি যদি থাকে তাহলে তাদেরকে শিল্প কারখানা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে আমরা যেটি দেখেছি দুই এক কারখানায় কিন্তু তারা যে ডিজেল চালিত জেনারেটর রয়েছে সেই ডিজেল চালিত জেনারেটর দিয়ে তাদের কারখানা সচল রেখেছে। তবে তারা কিন্তু মাত্র 20% উৎপাদন করতে পারছে ছেড়ে আমাদেরকে তারা জানিয়েছে, কেননা তাদের যে সমস্ত মেশিন পত্র রয়েছে সেইগুলো কিন্তু জেনারেটর গ্যাসে চলে, তারপরে তাদের যে বয়লার সে বয়লার মেশিনও গ্যাসে চলে। অন্যান্য যে সমস্ত মেশিন পত্র রয়েছে গ্যাস ভিত্তিক থাকার কারণে অনেক শিল্প কারখানা আসলে বড় সমস্যার মধ্যে পড়েছে। তাছাড়া অন্যদিকে যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে কিন্তু গ্যাসের চুলা জ্বলছে না। এমন অবস্থায় আসলে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে। আমরা গতকাল যে তিতাস কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের যে সঞ্চালন লাইন রয়েছে সেই সঞ্চালন লাইনে কিন্তু গ্যাস না থাকার কারণে তারা বিভিন্ন বাসাবাড়ি সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা রয়েছে সেখানে তারা আসলে গ্যাস সাপ্লাই দিতে পারছেন না। তো তারা যেটি জানিয়েছেন, যেহেতু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে সমস্ত এলএনজি টার্মিনাল রয়েছে সেই সমস্ত এলএনজি টার্মিনালে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি থাকার কারণে গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হচ্ছে। তবে সেই এলএনজি সরবরাহ স্বাভাবিক হলে গ্যাসের সরবরাহ বাড়বে, তখন যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যার সমাধান হবে। সমাধান হলে তখন কিন্তু সিএনজি স্টেশন, শিল্প কারখানা এবং বাসাবাড়ি রয়েছে সব জায়গাতে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এখন যে অবস্থা গত কয়েকদিন যাবৎ ছিল সেই একই অবস্থা কিন্তু এখনো রয়েছে। মামুন, এই ছিল আসলে গাজীপুরের গ্যাস পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান। একটি ধ্বংসাবশেষ দেখলে ইতিহাস বোঝা যায় না, জানতে হয় এর ভেতর গল্প। কুমিল্লার শালবন বিহার তেমনই এক গল্পের বড় অধ্যায়। কি বলছে এখানকার প্রত্ন নিদর্শন, সংরক্ষণে নেওয়া হয়েছে কতটা পদক্ষেপ, সেসব বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, মামুন, আমি এই মুহূর্তে শালবন বিহারেই আছি এবং আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ছুটির দিনে কিন্তু অনেক পর্যটক এখানে ভিড় করছেন এবং এই যে ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ইতিহাস এবং ঐতিহ্য, এই জায়গাটা ঘুরে দেখছেন এবং ইতিহাসকে অনেকটা কাছ থেকেই তারা দেখছেন এবং এখানকার যে অনুভূতি, তারা আসলে এখানে আসার পর তাদের অনুভূতি জানান দেওয়ার চেষ্টা করছেন। কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং কেউ প্রিয় মানুষের সাথে এখানে এসেছেন। এক কথায় কুমিল্লার এই জায়গাটা দেখার জন্য তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন। আমরা আসলে এখানে একজন পর্যটনের সাথে, যিনি এসেছেন পর্যটক, তার সাথে কথা বলতে চাইবো। এই যে এই এলাকাটা আপনি দেখছেন, এটা আসলে কি অবস্থা এবং এটাকে আরো সৌন্দর্য বর্ধন করা উচিত বলে আপনি মনে করেন কি? জি, আমি আরো 2 বছর আগে আসছিলাম 24 সালে। তখন যে সৌন্দর্যটা ছিল আর কি, কিন্তু এখন এরকম মনে হচ্ছে না আর কি। ওই দিক দিয়ে ওই সাইডে মানে ফুল গাছ ছিল, যাও ফুল গাছ ছিল, ওই দিকে ছিল, মানে অনেকটাই অবনতি আর কি। আমার মনে হয় যে আরেকটু সৌন্দর্য করার দরকার আছে আর কি। মামুন, আসলে গত 2 বছর আগে তারা যে সৌন্দর্যটা দেখেছিলেন সেই সৌন্দর্যটা অনেকটাই হারিয়ে গেছে এবং বিশেষ করে ফুলের যে সৌন্দর্য ছিল সেটা অনেকটাই এখন নাই বললেই চলে, বিলুপ্তির পথে। সেই জায়গাটা নিয়ে তারা আসলে খুব প্রকাশ করেছিল এবং অনেকেই কিন্তু এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেটা কিন্তু আসলে দেখার জন্য ছুটে আসেন। মূলত যদিও তিনি ফুলের বিষয়টা ব্যাখ্যা করেছেন, আমরা আরেকজন যিনি এখানে আছেন আমাদের সাথে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক, আমরা তার সাথে জানতে চাইবো যে আসলে এই যে পর্যটন সমৃদ্ধ এলাকা, এটা সংরক্ষণে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালবন বিহারে। এটির নাম ভবদেব বিহার। তো বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক সাইটগুলো, এগুলো আসলে সবসময় হচ্ছে ট্যুরিস্ট আকর্ষণের একটা জায়গা থাকে। তো আমাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক সাইট সুরক্ষার জন্য আমাদের একই সাথে হচ্ছে সাইটের সুরক্ষা যেমন প্রয়োজনীয়, একই সাথে হচ্ছে দর্শকরা যাতে এখান থেকে প্রপার ইনফরমেশন পায় সেটা হচ্ছে আমাদের দেখতে হয়। তো এটাকে আমরা বলি সাস্টেনেবিলিটি ফর আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড সাস্টেনেবল ট্যুরিজম। তো আমরা এই সাইটে যেখানে দেখছি যে আসলে প্রচুর দর্শনার্থী এসেছেন,
তো এই সুষ্ঠু পর্যটনের জন্য আসলে খুবই যেটা জরুরি সেটা হচ্ছে আসলে আমরা দেখছি যে আর্কিওলজিক্যাল সাইটের উপরে যত্রতত্র মানুষজন হেঁটে বেড়াচ্ছেন। তো এটা যদি প্রপার গাইডেন্স থাকতো অথবা আর্কিওলজিক্যাল সাইট সম্পর্কে যদি হচ্ছে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারতাম তাহলে আসলে এই ধরনের মানে এক্সেসিভ হচ্ছে মানে জায়গাগুলোতে পদযাত্রা হতো না। ধন্যবাদ আপনাকে মামুন। আমরা দেখছিলাম যে একজন প্রত্নতত্ত্ববিদ তিনি আসলে এটা নিয়ে কাজ করেন, তার কাছ থেকে আমরা আসলে বেশ কিছু পরামর্শ জানছিলাম। আমরা আরও একজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব। তা আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এখানে এসেছেন কেমন লাগছে এবং এই যে ধ্বংসাবশেষ সপ্তম অষ্টম শতাব্দীর সেটা নিয়ে একটু যদি আমাদেরকে জানান। জি, আসসালামু আলাইকুম। আমি মোজাম্মেল হক রানা, দুয়ারি আমি মূলত হচ্ছে এখানে STTTI শিক্ষক প্রশিক্ষণার্থী হিসাবে আসছি ঘুরতে। এখানে আসার পরে যে সব মিলে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমার কাছে যে বিষয়গুলো মনে হচ্ছে যে এখানে যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা যদি নিরাপত্তা জোরদার করে, তদারকি করে, তারপরে চলাচলের জন্য নির্দিষ্ট পথ অনুসরণ করার জন্য বলা হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলা নিশ্চিত করা হয়, তারপর বিভিন্ন ধরনের সাইনবোর্ড যদি ইউজ করা হয় যেগুলোতে নির্দেশনা থাকবে কীভাবে চলাচল করা যাবে, তারপরে ধ্বংসপ্রাপ্ত যে বা ক্ষতিগ্রস্ত অংশগুলা নিজের ইচ্ছা মতো সংস্কার না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার করলে সবচেয়ে ভালো হয়, এবং বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকলে সব মিলে ভালো হয় আর কি। ধন্যবাদ মামুন। আসলে আমরা তাদের কাছ থেকে শুনছিলাম, তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ করে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা কথা বলেছেন। একই সাথে প্রত্নতত্ত্ব যে স্থাপনা সেগুলো যেন সংরক্ষণ করা হয় এবং বিশেষ করে এইখানে যে সাইন মানে কোন এলাকা আসলে কিভাবে এখানে ধ্বংসাবশেষ এই বিষয়গুলো ইতিহাসগুলো তাদের যেন দর্শনার্থী যারা আছেন তাদের উন্মোচিত করা হয়। অনেক একই ধন্যবাদ সাথে আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান। খবরের পর প্রসঙ্গে যাচ্ছে, গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে চালক নিহত হয়েছেন। ছেলের মৃত্যুর খবরে স্ট্রোকে মৃত্যু হয়েছে তার মায়েরও। স্বজনরা জানান, বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান আতা। রাতে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। ঠিকাদার গাফিলতি আর ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে পঞ্চগড়ের করতোয়া নদীর উপর সেতু নির্মাণ। প্রকল্পের মেয়াদ বাড়িয়েও অগ্রগতি নেই কাজের। ফলে কয়েক লাখ মানুষ পোহাচ্ছে সীমাহীন দুর্ভোগ। 2022 সালের 25 সেপ্টেম্বর করতোয়ায় নৌকা ডুবে মারা যায় 71 জন। সে সময় স্থানীয়দের দাবিতে 110 কোটি টাকা ব্যয়ে প্রায় 1000 মিটার দীর্ঘ সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2024 সালের জানুয়ারিতে আউলিয়ার ঘাটে শুরু হয় ওয়াই সেতুর নির্মাণ কাজ। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কাজের অগ্রগতি কম। 5 আগস্টে পট পরিবর্তনের পর ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে ধারাবাহিকতা ছিল না। পাশাপাশি সেতুর দুপারে রয়েছে ভূমি অধিগ্রহণ জটিলতা। ফলে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে, যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটনে। আর সীমাহীন দুর্ভোগে এখানকার লাখ লাখ মানুষ। নদীর ওই পারে মেয়ে বিয়ে দিছি, যাতায়াত পারাপারের খুব সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে পার হইতে পারি না। সেতুটা আমাদের তাড়াতাড়ি প্রয়োজন। আমাদের বাচ্চা কাচ্চারা ওপাশ থেকে অনেক ঝুঁকি নিয়ে আসে। আসলে আমরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে তাদের কখন মানে কোন সময়ে কি সমস্যা হয়। এর মধ্যে কাজ শেষ হয়েছে 74%। 4 মাসের মধ্যে সেতুর বাকি কাজ শেষ করার আশা এলজিইডির। আমাদের যে মূল ব্রিজের কাজ যেভাবে চলছে, আগামী নভেম্বর মাসের মধ্যেই মূল ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এবং সংযোগ যে সড়কটি রয়েছে এখানে কিছু ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। আশা করছি ভূমি অধিগ্রহণ সহ পুরো ব্রিজের কাজটি আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। পঞ্চগড়ের বোদা উপজেলার 6 ইউনিয়নের কয়েক লাখ মানুষের যোগাযোগ ও আর্থ সামাজিক অবস্থার সাথে জড়িত করতোয়া নদী। তাই সেতুটি দ্রুত নির্মাণের দাবি এখানকার মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছুটির দিনে পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়ে ভ্রমণ পিপাসুদের। কক্সবাজার কেমন পরিস্থিতি তাই জানাতে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম। মামুন, কক্সবাজারে প্রতি শুক্রবার এবং বিশেষ করে শুক্র এবং শনিবার সাপ্তাহিক এই 2 ছুটির দিনে আমরা যেটি দেখতে পাই যে হাজারো পর্যটকের মুখর হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত সহ পুরো এলাকা জুড়ে। এবং বিশেষ করে সমুদ্র সৈকতের বর্তমানে আমি যেখানটা আছি এটি লাবণী পয়েন্ট। একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন যে
এখান থেকে শুরু করে সুগন্ধা পেরিয়ে কলাতলি পর্যন্ত কয়েক হাজার মানুষ এই মুহূর্তে সমুদ্রে অবস্থান করছে। তারা সমুদ্রের পাড়ে নানাভাবে সময় অতিবাহিত করছে। কেউ কিটকট চেয়ারে বসে প্রিয়জনের সাথে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ কেউ সমুদ্রে গোসল করছেন, আবার কেউ কেউ আবার হেঁটে বা বিভিন্নভাবে তাদের সময়গুলো অতিবাহিত করছেন। পাশাপাশি সমুদ্র সৈকতে যে রাইডসগুলো রয়েছে, বিচ বাইক থেকে শুরু করে অন্যান্য রাইডসগুলো, সেগুলোতেও পর্যটকদের বেশ বিনোদন করছে বলে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য লাইফগার্ড থেকে শুরু করে বেশ কিছু বিচ কর্মীও কাজ করছে, যাতে করে যারা গোসলে নেমেছে তাদের যাতে কোনো বিপদ না হয় সেজন্য সেই তদারকিগুলো তারা করতে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এই যে এত বিপুল মানুষের ব্যবস্থাপনার জন্য আমরা বরাবর মতোই টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনেরও কয়েকটি টিম কাজ করে থাকে এবং শুক্র ও শনিবারে সে চাপগুলো একটু বেরিয়ে যায়। এবং শুধুমাত্র এই সমুদ্র সৈকত নেই, এর পাশাপাশি আপনি জানেন যে প্রায় 80 কিলোমিটারের একটি দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে, যেটির সৌন্দর্য আসলে বাংলাদেশের কোথাও, যেখান থেকে সৌন্দর্য বাংলাদেশের কোথাও দেখা যায় না, সেরকম একটি সৌন্দর্যের মেরিন ড্রাইভে প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে একদম রাত অবধি সেখানে পর্যটকের আনাগোনায় মেরিন ড্রাইভটি ভিড় থাকে এবং সেখানে এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্রের যে সুন্দর দৃশ্য, সেটা আসলে কোথাও দেখা যায় না। সেটি দেখার জন্য ভ্রমণ পিপাসুরা সবসময় ছুটে আসেন। আমরা এমন অনেককে দেখছি যে তারা আসলে প্রতি বছর একাধিকবার আসেন, অর্থাৎ হাতে সময় পেলে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য বা তাদের যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সেগুলো ক্যামেরাবন্দি করার জন্য তারা সমুদ্র সৈকতে ছুটে আসেন। এবং সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা রামুর যে বৌদ্ধ বিহার রয়েছে, সাথে মহেশখালীর আদিনাথ মন্দির সহ বেশ কিছু অন্যান্য আরো বেশ কিছু পর্যটন স্পট রয়েছে, যেখানে শুক্র শনি হলে সেই পর্যটন স্পটগুলো ভিড় বাড়ে। এবং এখানে আসলে আমরা যেটি দেখতে পাই, কক্সবাজারে আসলে পর্যটক আসার জন্য মৌসুমের প্রয়োজন হয় না, সারা বছর জুড়ে থাকে। মামুন, এই ছিল মেগা ডিজিটাল স্কেল দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।